এই যে সুন্দর জারবেরা ডেইজি ফুলটা কি অসাধারণ দেখতে, তাই না? এটা কিন্তু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 5টা ফুলের মধ্যে একটা। কিন্তু একবার ভেবে দেখেছেন কিভাবে লক্ষ লক্ষ এমন নিখুঁত একদম একই রকম দেখতে ফুল তৈরি করা হয়? আজকের আলোচনা ঠিক এই প্রযুক্তিটা নিয়েই। এই প্রক্রিয়াটার শেষ ফলটা কি হতে পারে সেটা এই ছবিটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যায়। আমাদের পুরো আলোচনার লক্ষ্যই হলো কিভাবে এমন লক্ষ লক্ষ নিখুঁত আর হুবহু একই রকম ফুল তৈরি করা যায়। এই যে অবিশ্বাস্য সৌন্দর্য, এটাই কিন্তু আমাদের আজকের যাত্রার শেষ ঠিকানা। কিন্তু একটা বড় সমস্যা আছে। সাধারণভাবে যেভাবে গাছ লাগানো হয় সেভাবে এটা করা প্রায় অসম্ভব। ধরুন, বীজ থেকে চারা করলে প্রত্যেকটা গাছ একটু আলাদা হয়ে যায়। আবার গাছের ডাল কেটে লাগালেও লক্ষ লক্ষ চারা বানানোটা যে কি পরিমাণ সময় সাপেক্ষ আর সফলতার হারও খুব একটা ভালো না। তাহলে আসল প্রশ্নটা হলো, এই অসম্ভবকে সম্ভব করা যায় কিভাবে? চলুন এই দারুণ প্রশ্নটারই উত্তর খোঁজা যাক আর এর পিছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝা যাক। এই সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে আছে অত্যাধুনিক বিজ্ঞানের ভেতরে, একটা ল্যাবরেটরির একদম নিয়ন্ত্রিত পরিবেশে। আর এই প্রায় জাদুকরী পদ্ধতির নামটাই হলো মাইক্রোপ্রোপাগেশন। একদম সহজ করে বললে এটা হলো একটা গাছের খুব ছোট্ট একটা অংশ, ধরুন একটা পাতার ডগা। সেখান থেকে ল্যাবের ভেতরে হাজার হাজার হুবহু একই রকম ক্লোন চারাগাছ তৈরি করার একটা বৈপ্লবিক পদ্ধতি। একবার কল্পনা করে দেখুন তো, একটা গাছের এত ছোট প্রায় অদৃশ্য একটা অংশ থেকে কিভাবে একটা আস্ত জীবন্ত চারাগাছ ল্যাবের কাচের পাত্রের ভেতর বেড়ে উঠছে। এটাই তো এই প্রযুক্তির আসল শক্তি, একদম ক্ষুদ্র থেকে বিশাল কিছু তৈরি করার ক্ষমতা। আচ্ছা, তাহলে চলুন এবার এই অসাধারণ প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। কিভাবে একটা সেরা গাছ থেকে হাজার হাজার সেরা চারা তৈরি হয়, সেই পুরো যাত্রাটা এবার আমরা কাছ থেকে দেখব। এই হলো পুরো প্রক্রিয়াটার একটা রোডম্যাপ, জীবাণুমুক্ত করা থেকে শুরু করে একেবারে বাইরের পরিবেশের জন্য তৈরি করা পর্যন্ত। এই 5টা ধাপ পার করেই একটা ছোট্ট টিস্যু পূর্ণাঙ্গ চারাগাছে পরিণত হয়। চলুন প্রত্যেকটা ধাপকে এবার একটু কাছ থেকে দেখা যাক। শুরুটা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা দিয়ে। গাছের একটা খুব ছোট অংশকে একদম জীবাণুমুক্ত করে একটা বিশেষ পুষ্টি জেল মিডিয়ামে রাখা হয়। এটা এত জরুরি কারণ সামান্যতম কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসও কিন্তু পুরো প্রক্রিয়াটাকেই নষ্ট করে দিতে পারে। মানে এখানে কোনো ঝুঁকি নেওয়ার সুযোগই নেই। আর এখন আসছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশটা, সংখ্যা বৃদ্ধি। সঠিক প্ল্যান্ট হরমোন দেওয়ার পর একটা ডগা থেকে প্রায় জাদুর মতো করে অবিশ্বাস্য গতিতে অনেকগুলো নতুন ডগা বের হতে শুরু করে। এখানেই আসলে 1 থেকে 10 আর 10 থেকে 100 গাছ তৈরির খেলাটা শুরু হয়। যখন এরকম একগুচ্ছ ডগা তৈরি হয়ে যায় তখন সেগুলোকে খুব সাবধানে একটা একটা করে আলাদা করে নতুন একটা মিডিয়ামে পাঠানো হয়। এই নতুন মিডিয়ামটার কাজ হলো ডগাগুলোকে শিকড় গজাতে সাহায্য করা, কারণ শিকড় না গজালে তো আর প্রত্যেকটা ডগা একটা স্বয়ংসম্পূর্ণ চারাগাছ হয়ে উঠবে না, তাই না? কিন্তু এই যে বৃদ্ধি, এটা ঠিক কিভাবে কন্ট্রোল করা হয়? এর পেছনে আছে সঠিক হরমোনের একটা নিখুঁত মিশ্রণ। বিজ্ঞানীরা ঠিক যেন একজন মাস্টার শেফের মতো গাছের জন্য একটা পারফেক্ট রেসিপি খুঁজে বের করার চেষ্টা করেন। এই গবেষণা থেকে পাওয়া একটা মূল তথ্য হলো এটা। দেখুন, সাইটোকাইনিন নামের হরমোনটা গাছের কোষ বিভাজন বাড়ায়, মানে নতুন ডগা তৈরি করতে সাহায্য করে। আর অক্সিন নামের আরেকটা হরমোন সাহায্য করে শিকড় গজাতে। তাই ডগা বাড়ানোর পর্যায়ে সাইটোকাইনিন বেশি আর অক্সিন কম, এই ব্যালেন্সটাই হলো সাফল্যের চাবিকাঠি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা দারুণভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন, গবেষকরা বিভিন্ন হরমোনের মিশ্রণ পরীক্ষা করে একটা নির্দিষ্ট রেসিপি খুঁজে পেয়েছেন যা অন্যগুলোর চেয়ে অনেক অনেক ভালো ফল দিয়েছে। এই সেরা রেসিপিটা ব্যবহার করে একটা মাত্র টিস্যু থেকে গড়ে প্রায় 16টা নতুন ডগা পাওয়া গেছে। ভাবা যায়? হ্যাঁ, ঠিকই দেখছেন, সংখ্যাটা হলো 16। 1 থেকে 16 এই নিখুঁত পদ্ধতির মাধ্যমে একটা মাত্র টিস্যু টুকরো থেকে গড়ে 16টা নতুন চারা তৈরি করা সম্ভব। একবার ভাবুন তো, এটা কতটা কার্যকর একটা পদ্ধতি। ল্যাবে তো হাজার হাজার চারা তৈরি হলো, কিন্তু আসল পরীক্ষা তো এখনও বাকি। এবার এই নরম আদুরে চারাগুলোকে ল্যাবের নিরাপদ আর আরামদায়ক পরিবেশ থেকে বের করে বাস্তব পৃথিবীর জন্য প্রস্তুত করতে হবে। আর এটাই সবচেয়ে কঠিন ধাপ। ছবি দুটোর পার্থক্যটা একবার দেখুন।
একদিকে কাচের জারে একদম সুরক্ষিত একটা জীবন, আর অন্যদিকে গ্রিনহাউসের কঠিন বাস্তবতা। এই দুইটা ভিন্ন জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেওয়াটাই হলো সবচেয়ে সূক্ষ্ম আর চ্যালেঞ্জিং কাজ। ল্যাবের জীবনটা তো বলতে গেলে খুবই আরামের। সেখানে কোনো রোগ জীবাণু নেই, পুষ্টির কোনো অভাব নেই, আর আলো তাপমাত্রা সবই একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রিত। কিন্তু গ্রিনহাউসে এদেরকে খোলা বাতাস, নানা রকম রোগ জীবাণু আর তাপমাত্রার ওঠানামার সাথে লড়াই করে বাঁচতে শিখতে হয়। এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াটা বা অভিযোজন করা চারাগুলোর জন্য একটা বিরাট পরীক্ষা। আর এই কঠিন পরীক্ষাতেও গবেষকদের তৈরি করা প্রোটোকলটা দারুণভাবে সফল হয়েছে। প্রায় ৯৭% চারা এই কঠিন পরিবর্তনে টিকে থাকতে পেরেছে। এটা একটা অসাধারণ সাফল্য, যা প্রমাণ করে যে এই পদ্ধতিটা শুধু ল্যাবেই নয়, বাণিজ্যিকভাবেও ভীষণ কার্যকর। আচ্ছা, তাহলে চলুন এখন পুরো বিষয়টাকে একসাথে করে এর আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করি। এই প্রযুক্তিটা আসলে কৃষি আর উদ্যান পালনের ভবিষ্যৎকে কতটা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই হলো সেই সফলতার চূড়ান্ত প্রমাণ, যে যাত্রাটা ল্যাবের একটা প্রায় অদৃশ্য টিস্যু দিয়ে শুরু হয়েছিল, তা আজ একটা পূর্ণাঙ্গ ফুলে ভরা সুস্থ গাছে পরিণত হয়েছে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চক্রটাই সফল। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, এই প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণে গাছ তৈরি করা যায়। দ্বিতীয়ত, খুব দ্রুত গতিতে এটা করা সম্ভব। তৃতীয়ত, প্রতিটা গাছ হয় হুবহু একই রকম, সেরাটার কপি। আর চতুর্থত, এটা প্রচলিত পদ্ধতির চেয়েও অনেক বেশি নির্ভরযোগ্য। এক কথায়, যা আগে প্রায় অসম্ভব ছিল, সেটাই এখন সম্ভব। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই প্রযুক্তি যদি ফুল উৎপাদনে এমন বিপ্লব আনতে পারে, তাহলে একবার ভাবুন তো, আমাদের খাদ্য নিরাপত্তা, মূল্যবান ঔষধি গাছ কিংবা বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে এর সম্ভাবনা কতটা বিশাল হতে পারে। ভাবনার একটা দারুণ জায়গা, তাই না?